কি জন্য যে আমি একটা বিপদ ডেকে নিছি। তো এই যে একটা প্যারা, এইটা নিয়ে আমার খুবই আক্ষেপ। কারণ হচ্ছে যে টারো বাংলা আসলে বাইক নিয়ে বিজনেস করার জন্য আমার মনে হয় না তারা মার্কেটে আসে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার ব্লগ করা শুরু করলাম। দেশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। গত সপ্তাহের সোমবারে রাজশাহী এসেছিলাম অনেকদিন পর। আজকে আবার রাজশাহী থেকে চলে যাচ্ছি সিরাজগঞ্জ। তো দেশের অবস্থা এর মধ্যে খুব একটা ভালো ছিল না। আমি যখন গত সপ্তাহের রবিবার রাতে রাজশাহী আসি, খুবই বাজে অবস্থা ছিল দেশের। এবং ওই দিন আমাদের সিরাজগঞ্জ এনায়তপুর থানায় প্রায় 13 জন পুলিশ সদস্য মারা যায়, প্লাস সাধারণ লোকজনও মারা যায় এই আন্দোলনে। তো যাই হোক, অবশেষে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করছে, এটাই অনেক। আর আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ দেশটাকে ভালো রাখে, আর এই দেশটা যেন আবার কারো কুক্ষিগত না হয়। আমি চাই যে দেশে এমন কেউ আসুক, নিরপেক্ষ এমন কেউ দেশের হাল ধরুক, লাইক ডক্টর ইউনূস বা এর আগে যেমন ফখরুদ্দিন সরকার ছিল, তাদের মতো কেউ আসুক যারা এই দেশটাকে নিয়ে আসলেই চিন্তা করবে, দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বাংলার মানুষ অ্যাটলিস্ট সুখে শান্তিতে থাকতে পারবে। সেই সাথে আরেকটা জিনিস চাই, সেটা হলো কেউ যেন ক্ষমতায় 2 টার্মের বেশি, ম্যাক্সিমাম 2 টার্মের বেশি যেন থাকতে না পারে। তো যাই হোক, মোটামুটি দেশটাকে নিয়ে আমার এটাই আপাতত চাওয়া। 5 minutes later. তো আজকে ব্লগে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে টারো জিপি নিয়ে আমার আক্ষেপ। অ্যাজ এ ইউজার, বাইকটা নেয়ার পরে আমি যে সমস্ত সমস্যাগুলা ফেস করতেছি, আফটার সেল সার্ভিস, স্পেয়ার পার্টস, এইগুলা নিয়ে আমার কিছু আক্ষেপ আছে। তো সেই আক্ষেপগুলাই আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। Many minutes later. ফার্স্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো এই বাইকটার স্পেয়ার পার্টস। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তো অলরেডি জানেন যে আমি বাইকটা টারো জিপির মেইন শোরুম থেকে লাস্ট টাইম সার্ভিস করছিলাম, এবং তখন আমার এই ক্লাচ কেবলটার প্রয়োজন হয়েছিল। ক্লাচ কেবলটার আসলে তখনও চেঞ্জ করা লাগতো না, বাট কেবলটার অবস্থা মানে ছিঁড়ে যাচ্ছিল। তো ওটা দিয়ে আমি আরও চালাতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম না যে ওই রিস্কটা নিব। তো তখন আমি আর কি ওনাদের ওখান থেকে এই ক্লাচ কেবলটা চেঞ্জ করার জন্য বলছিলাম, কিন্তু তাদের কাছে তখন আমি সেই ক্লাচ কেবলটা পাই নাই। বাইকের বড় বড় রেয়ার পার্টসের কথা বাদই দিলাম, কিন্তু যেগুলো আমার রেগুলার বেসিসে ইউজ হচ্ছে সেই জিনিসগুলাই তাদের কাছে অ্যাভেলেবল না। তো আমাকে কি করতে হয়েছে, পরবর্তীতে আমি এই কেবলটা মার্কেটে অন্য কোন বাইকের সাথে মিলে কোনটা আসলে এর সাথে ভালোভাবে ফিট হবে এইগুলা দেখে দেখে ঘেটে ঘেটে বা এর ওর কাছ থেকে ওপিনিয়ন নিয়ে আমাকে কেবলটা চেঞ্জ করতে হয়েছিল। তো এই যে একটা প্যারা, এইটা নিয়ে আমার খুবই আক্ষেপ। কারণ হচ্ছে আমার যেই রেগুলার জিনিসগুলো আমার লাগবে সেই জিনিসগুলা টারো শোরুমে অ্যাভেলেবল নাই। তারা গাড়িটা সেল করে দিয়েই অনেকটা দায়সারাভাবে বসে আছে, কিন্তু স্পেয়ার পার্টস তারা নিজেরাও আনতেছে না, কিংবা কোনো
কি বলবো যে ইম্পোর্টার তাদেরকেও ডিলারশিপ দিয়ে দিচ্ছে না, তারা যে নিয়ে এসে সেল করবে এরকমও কোনো কিছু করতেছে না। তো এই কথাটা বলতেছি আরেকটা কারণে, কারণ হচ্ছে কি যে আমি যেহেতু টারো জিপি ভার্সন 4 গ্রুপের একজন অ্যাডমিন, প্লাস আমার সাথে অনেকেরই কথাবার্তা হয়, অনেক যারা পার্সেল করে বা যারা ইম্পোর্ট করে তাদের সাথে কথাবার্তা হয়। তো এই জিনিসগুলো আমি সেই অভিজ্ঞতা থেকে বলতেছি যে তারা নিজেরাও ইম্পোর্ট করতেছে না, বা কোনো ইম্পোর্টারকে ইম্পোর্ট করে টারোর নামে অরিজিনাল পার্টস নামে যে সেল করবে সেটাও করতে দিচ্ছে না। জানি না কেন, ওনাদের কি বিজনেস পলিসি এটা আসলে আমার মাথায় আসে না। স্পেয়ার পার্টস তারা নিজেরা যদি ইনভেস্ট করে নিয়ে আসে তাহলে হয়, কিন্তু সেক্ষেত্রে যদি তারা নিজেরা ইনভেস্ট করতে না পারে, আমার তো মনে হয় থার্ড পার্টি কাউকে দিয়ে ইনভেস্ট করিয়ে নিয়ে আসাটা মানে বুদ্ধিমানের একটা কাজ। তাতে করে তাদের নিজেদের বাইকের সেলটাই বেশি হবে, এবং এই পার্টসগুলো যদি অ্যাভেলেবল হয়, সব জায়গায় যদি পাওয়া যায়, বাইকটা আমাদের যেটা একটা সুবিধা হবে, আমাদের বাইকটার হয়তো রিসেল ভ্যালুটা একটু বেশি হবে। আমরা আরেকটা কাজও করতে পারবো, সেটা হচ্ছে যে এই বাইকটা অন্যকে রিকমেন্ড করতে পারবো। রাইট নাও সত্যি কথা বলতে গ্রুপে ভাই আমি গতকাল রাতেও এক ভাইকে এই বাইকটা নেওয়ার জন্য নিরুৎসাহিত করছি, এবং তাকে আমি বলেই দিছি যে ভাই বাইকটা ভালো, স্পেয়ার পার্টস এবং সার্ভিস ভুলে যেতে হবে। আর আপনি যদি প্যারা নিতে পারেন, এই সমস্ত প্যারাগুলো যদি নিতে পারেন, তাহলে আপনি বাইক নেন। এটা হচ্ছে টোটালি আপনার উপরে ডিপেন্ড করে। তো এই যে আমি যে একটা নেগেটিভ মার্কেটিং করলাম, কাইন্ড অফ নেগেটিভ মার্কেটিং করলাম ওনাদের জন্য, এই স্পার্সের জন্য, এই জিনিসটা তো ওনাদের বোঝা উচিত। তো এটা ছিল হচ্ছে স্পেয়ার পার্টস নিয়ে ছিল হচ্ছে আমার এক নাম্বার আক্ষেপ, যে আমি রেগুলার স্পেয়ার পার্টস যেগুলা সেগুলাই আমি পাচ্ছি না। সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। তো তাদের ওইখানে ওই সমস্ত ফ্যাসিলিটিগুলা নাই, যেখানে ধরেন আপনি বাইক পাশাপাশি 5-7টা করে সার্ভিস করাইতে পারবেন। তো হয় কি, আপনাকে আগের থেকে শিডিউল করে নিয়ে যেতে হবে, কারণ বাইক তো অ্যাট এ টাইম একটাই দেখতে পারে। যখন 4-5 জন একসাথে চলে আসবে তখন আপনাকে লম্বা সময় ধরে কিউতে ওয়েট করতে হবে। দেখা গেল আপনি সকালে চলে গেলেন, এমনও হতে পারে যে একটা বাইকের মেজর কোনো সমস্যা হয়েছে, সেটা দেখতে দেখতে তাদের সময় পার হয়ে গেল, আপনার সেদিন বাইক সার্ভিসিং আর নাও হইতে পারে, পরবর্তীতে হয়তো আপনাকে আবার সার্ভিসের জন্য যেতে হবে। তো যাই হোক, পরবর্তী পয়েন্টে আসি। পরের যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমার পার্সোনাল প্রবলেম। এই পার্সোনাল প্রবলেমটা আসলে অ্যারাইজ করে কি জন্য, যে আমি একটা বিপদ ডেকে নিছি, এটা তো আসলে এখন আমার পার্সোনাল বিষয়। তো আমি যখন বাইকটা কিনি, আমার আসলে তখন উদ্দেশ্য ছিল কি, যে যেহেতু আমি ঢাকাতে থাকবো, সো অ্যাটলিস্ট সার্ভিস নিয়ে বা পার্টস নিয়ে আমার হয়তো বা তেমন কোনো সমস্যা হবে না। সো হয়তো আমি স্পেয়ার পার্টস এবং সার্ভিসটা প্রপারলি হয়তো মেনটেন করতে পারবো। কিন্তু ওই যে গোড়াই গলদ, এখন ওয়ান স্টপ সার্ভিসে যদি আপনি সব কিছু পেয়ে যান, আপনার যে স্যাটিসফ্যাকশনটা আসবে বাইক চালিয়ে, সেই স্যাটিসফ্যাকশনটা আমার হয় নাই। যেই কারণে আমার পার্সোনাল কিছু প্রবলেম তৈরি হচ্ছে। যে প্রবলেমগুলো হচ্ছে যে আমি বাইকটা নেয়ার পরে আমার যেই জিনিসগুলো দরকার হচ্ছে সেটার জন্য আমাকে এক্সট্রা টাইম ওয়েস্ট করতে হচ্ছে, মার্কেটে খুঁজতে হচ্ছে। যেমন এই কেবলটা চেঞ্জ করার জন্য আমাকে মার্কেটে কোন কোন বাইকের কেবলের সাথে মিলে ম্যাচ করাইতে হয়েছে, যেটা আসলে সার্ভিস সেন্টারের অন্যরাও করতে চায় না, বা থার্ড পার্টি যারা আছে তারাও আসলে এই জিনিসটা সহজে করতে চায় না। তো এটা ছিল 3 নাম্বার পয়েন্ট। তো এবার আসেন কিছু আনুষঙ্গিক জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে এই বাইকটা যেহেতু বাংলাদেশে সবাই ইউজ করে না, সো আপনি বিভ্রান্ত হয়ে কাইন্ড অফ আমার মতো চিন্তা ভাবনা করে অনেকেই এই বাইকটা কিনবেন, টারো জিপিটা কিনবেন। কেন কিনবেন এবার বলি। কারণ আপনি যদি ইউটিউব বা অনলাইনে যদি সার্চ করেন,
দেখতে পারবেন যে এই বাইকটা নিয়ে ম্যাক্সিমাম মানুষই জাস্ট তাদের পজিটিভ ধারণাগুলা শেয়ার করছে। কেউই এর নেগেটিভ জিনিসগুলা আপনাদেরকে বলবে না। আমার ক্ষেত্রেও তাই হইছে। আমি অল টাইম পজিটিভ থিংকিংই শুনছি, দেখছি ইউটিউবে সার্চ করে। আরেকটা জিনিস হচ্ছে, আমি কয়েকজন ইউটিউবারকে দেখছি যে তারা পেইড মার্কেটিংই করছে বলা চলে। এটা আসলে কতটুকু সত্য আমি জানি না, বাট আমি যেটা শুনলাম আর কি, যে তারা অনেক ডিসকাউন্টে বাইক পাইছে। বাইক পাওয়ার পরে সেই বাইকগুলা তারা ইউজ করছে, চালাইছে। চালানোর পরে পজিটিভলি তারা বাইকের রিভিউ করছে। তারা আসলে এই জিনিসগুলা কখনো আমাদের সাথে শেয়ার করে নাই। আচ্ছা, যাই হোক, আমি আসলে কয়েকজন ইউটিউবারের ভিডিও দেখেই বাইকটা নিছিলাম, তো তখন ভাবছিলাম যে হয়তো খুব বেশি সমস্যা হবে না, কিন্তু এখন সেই জিনিসগুলো আসলে হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই 4টা জিনিসই আমি বলবো। আর একটা জিনিস আসলে আপনাদের সাথে শেয়ার করবো, এটা আসলে ওরকম ইম্পর্টেন্ট কিছু না, বাট রিলেটেড, যে টারো বাংলা আসলে বাইক নিয়ে বিজনেস করার জন্য আমার মনে হয় না তারা মার্কেটে আসে। তাদের কোনো বিজনেস প্ল্যান এইটা নিয়ে আমার মনে হয় না আছে। কারণ যদি থাকতো, এই যে 8-10 বছর ধরে তারা বিজনেস করতেছে, তাদের ইমপ্রুভমেন্ট হইতো। আমি এই বাইকটা নিলাম প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। সো এই 2 বছরে তাদের মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট আমি দেখি নাই, বরঞ্চ তারা আরো ডাউন হইছে। যদি সিরিয়াসলি বাইক নিয়ে বিজনেসটা করতো, আমার মনে হয় যে বাইকারদের আমাদের যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে তারা সলভ করতো। আপনারা জানেন যে একটা মোটরসাইকেল যতটা না সেল হয়, তার চাইতে স্পেয়ার পার্টস অনেক বেশি সেল হয়। তো তারা যেই কাজটা করতেছে, লটে লটে বাইক নিয়ে আসতেছে, নিয়ে আসার পরে জাস্ট এই বাইকগুলাকে সেল করতেছে, এবং সীমিত সংখ্যক যেগুলাকে আসলে স্পেয়ার পার্টস আনা আর না আনা একই কথা বলা চলে, এই জিনিসগুলা নিয়ে আসতেছে না। কেন জানি না এই সমস্ত জিনিস হচ্ছে না। এই কারণেই বললাম যে তাদের বিজনেস স্ট্র্যাটেজি, তারা আসলে টারো বাইক নিয়ে বিজনেস করবে কিনা সেটাই আসলে সন্দিহান। Meanwhile, তা মোটামুটি এই 4-5টা জিনিসই আপনাদের সাথে এই ব্লগটাতে আমার শেয়ার করার কথা ছিল। তো যাই হোক, আজকের ব্লগের কন্টেন্ট মোটামুটি এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সেফ থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।